বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। ইজি বাংলা এডুকেশনের ধারাবাহিক আলোচনায় আজ বাংলা সাহিত্যের একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় অপরিচিতা গল্পের চরিত্র ও সংক্ষেপে গল্পটির আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অপরিচিতা গল্পটি একটি ছোট গল্প। আমরা সকলেই জানি বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি অন্যতম ছোট গল্প হচ্ছে অপরিচিতা। এই গল্পের মধ্যে তিনি তৎকালীন সমাজের একটি সামাজিক সমস্যার আলোকপাত করেছেন। চলো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অপরিচিতা গল্পটি সংক্ষেপে আলোচনা করি। অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত আলোচনা। অপরিচিতা গল্পের যে চরিত্রগুলো উল্লেখযোগ্য তার মধ্যে অন্যতম চরিত্র হচ্ছে অনুপম, অনুপমের মামা, অনুপমের পিস্তেতো ভাই বিনুদা, অনুপমের বন্ধু হরিশ, আর কল্যাণী, যেটা অপরিচিতা গল্পের নায়িকা চরিত্র, এবং কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন। তো অপরিচিতা গল্পটির যে শুরুটা আসলে এখানে প্রথমে যেটা অনুপমের বিবাহ সম্পর্কে প্রথমে আলোচনা, অর্থাৎ এই বিবাহটা নিয়েই এই গল্পের সূত্রপাত। অনুপম ছেলে হিসেবে ভদ্র, ছেলে হিসেবে খুব ভালো, দেখতেও খুব সুন্দর, এবং কি শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অনুপম উচ্চশিক্ষিত। তিনি একজন MA পাস একজন ছেলে। তো অনুপম MA পাস, তার বয়স 23। গল্পের শুরুতে যেটা আমরা জানি তার বয়স 23, যখন বিবাহ হয় নাই তার আগে। তো অনুপম একদিন অফিস থেকে এসে তার নিজ কক্ষে কলকাতার বাসাতে সে বিশ্রাম নিচ্ছে। অনুপমের বন্ধু হরিশ, সে আবার কাজ করে কানপুরে একটি ফ্যাক্টরিতে সে কাজ করে। তো ছুটির ফাঁকে হরিশ একদিন অনুপমের বাসায় আসে। অনুপম অফিস থেকে এসে নিজ কক্ষে, তার বাসায় নিজ কক্ষে সে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ হরিশ আগমন। হরিশ একটু বেশি কথা বলে, মিশুক ছেলে, হাসি খুশি, সর্বদা হাস্যোজ্জ্বল একটি ছেলে হচ্ছে হরিশ। তো অনুপমকে সে কথায় কথার ছলে বলে, বন্ধু, মেয়ে যদি চাও তাহলে একটি খাসা মেয়ে আছে। অর্থাৎ অনুপম যে এখনো বিয়ে করে নাই, তাকে বিয়ের একটা তাড়নায় ফেলার জন্য সে এমন করে মেয়ের কথা বলতেছে যাতে সে বিবাহের প্রতি আগ্রহ হয়। তো অনুপম যখন হরিশ এই কথা বলে, মেয়ে যদি চাও একটা খাসা মেয়ে আছে। দেখো বন্ধুরা, যখন একটা MA পাস একটা ছেলেকে যদি কোনো বন্ধু তাকে একাকী কক্ষে এমন করে বলে, মেয়ে যদি চাও একটা খাসা মেয়ে আছে, তখন কিন্তু যে কোনো ছেলেরই
জানতে ইচ্ছে হবে যে মেয়েটা কেমন, কোথা থাকে, তার পারিপার্শ্বিক অবস্থা কেমন। তো অনুপমও হরিশের কাছ থেকে এগুলো জানতে চাইল। তো মেয়ে কথা শুনে অনুপমের বিবাহের ইচ্ছা জাগলো। তো এদিকে অনুপমের মামা, অনুপমের পরিবার একসময় দরিদ্র পরিবার ছিল। অনুপমের বংশ মোটামুটি বনেদি বংশ, উচ্চ বংশ। তো তার বাবা ওকালতি করে কিছু টাকা উপার্জন করার পর তারা সচ্ছলতা পেয়েছে। তো এই অবস্থায় এখন অনুপমের বাবা নেই, অনুপমের পরিবারে তার মা আছে, আর অনুপমের পরিবারের কর্তা হিসেবে দেখভালের দায়িত্ব হচ্ছে অনুপমের মামা। অনুপমের মামার বয়স কিন্তু তেমন একটা বেশি না, অনুপমের থেকে 6 বছরের বড়। তো সেই ক্ষেত্রে অনুপমের বয়স যদি 23 হয়, তার বয়স 29। আবার আমরা শেষের দিকে যেটা পাই যে অনুপমের বয়স 27, তাহলে সেই ক্ষেত্রে অনুপমের মামার বয়স হচ্ছে 33। তো অনুপমের মামা যেহেতু পরিবারের কর্তা, তার সিদ্ধান্তই অনুপমের পরিবারের সিদ্ধান্ত। তো অনুপমের মামা হরিশের কথা শুনে, মেয়ের কথা শুনে, মেয়ের বাবার কথা শুনে, মেয়ের বাবার পারিপার্শ্বিক বংশ সব কিছু শুনে তার মন ধরল। তারা এতদিন ধরে পাত্রী খুঁজতেছে অনুপমের জন্য, এমন পাত্রী তারা খুঁজতেছিল। অনুপমের মামার চাহিদা হচ্ছে পাত্রী এমন হতে হবে যে তার বাবার একমাত্র কন্যা সেই, এবং যাতে তার শ্বশুরের সমস্ত কিছুর ভাগিদার শুধুমাত্র অনুপম হয়, এবং বংশ ভালো হতে হবে। তবে অনুপমের পরিবারের থেকে যাতে তারা একটু নিচু প্রকৃতির হয়, যাতে করে তাদের উপরে কথা বলতে না পারে, সবসময় যাতে মেয়ে শ্বশুর বাড়িতে এসে নিচু হয়ে থাকে, এমন মেয়ে অনুপমের মামার পছন্দ। তো হরিশের কথা শুনে অনুপমের মামার যে চাহিদা অনুযায়ী সব কিছু মিলে যায়। অনুপমের মামার চাহিদা হচ্ছে পণ, বিয়ের সময় পণ দিতে হবে। তো হরিশ যা বলল, একটাই যেহেতু মেয়ে, তো সেই ক্ষেত্রে সে মনে করলো যে ভালোই পণ পাওয়া যাবে, অনুপমের মামা রাজি হয়ে যায়। তো অনুপমের মার ইচ্ছা, অনুপমের পরিবারের ইচ্ছা, তাহলে তো কাউকে পাঠাতে হয় মেয়ে দেখতে। তো অনুপম রাজি হয়ে গেলে তখন এই মেয়ে দেখার জন্য আসলে কিন্তু চৌকস একজন ব্যক্তি দরকার। যদি ঘটক দিয়ে বা কারো মাধ্যমে মেয়ে দেখা হয়, তাহলে তো ঘটকে একটু বাড়াইয়ে বলবে, যা থাকবে তার থেকে বেশি বলবে। তো সেই ক্ষেত্রে অনুপমের পিস্তিত ভাই বিনুদা শ্রেষ্ঠ, সর্বোত্তম লোক। বিনুদা খুব কম কথা বলে, সে তার কথা 10 কথার 1 কথাতেই সে সমস্যা সমাধান করতে চায়, যে বেশি কথা বলে লাভ কি, যদি কম কথা বলেই হয়। তো বিনু দাদা তার হচ্ছে পিস্তিত ভাই। তো বিনুদাকে অনুপমের পরিবারের পক্ষ থেকে অনুপমের জন্য মেয়ে দেখার জন্য পাঠানো হয়। তো কল্যাণী, তো এখানে অনুপমের যে মেয়ে দেখার কথা যেটা বলা হতেছিল এতক্ষণ, তো সেই মেয়েটার নাম হচ্ছে কল্যাণী। তো বিনুদা কল্যাণীদের বাড়িতে গেল, যাওয়ার পরে সব কিছু দেখলো, কল্যাণীকে দেখলো, দেখার পর তার সব কিছু ভালোই লাগলো, তাদের চাহিদা অনুযায়ী সব কিছু ঠিক আছে। বিনুদা মেয়ের সব কিছু খোঁজখবর নিয়ে বাড়িতে আসার পর জিজ্ঞাসা করা হলো যে মেয়ে কেমন, দেখতে কেমন, তাদের পারিপার্শ্বিক কেমন। তখন বিনু দাদার উত্তর হচ্ছে মন্দ নহে। অর্থাৎ বিনুদার কথা যেহেতু মন্দ নহে, মন্দ নহে মানে মেয়েটা খুব ভালো। কারণ বিনুদা যদি একটা মেয়ে দেখতে গিয়ে যদি মনে করে মেয়েটা যদি শ্যামা হয়, তাহলে বিনু দাদা এসে বলবে মেয়েটা কালো। অর্থাৎ বেশি থেকে সে কম বলে, বেশি বলে না, কম থেকে সে বেশি বলে না। তো এরকম হচ্ছে বিনুদা, যে বিনুদা যেহেতু বলছে মন্দ নহে, তার মানে বিবাহ করা যায়, বিবাহ ঠিক করা যায়। তো সেই ক্ষেত্রে অনুপমের পরিবারের প্রধান যেহেতু অনুপমের মামা, অনুপমের মামা তখন বিবাহ ঠিক করার জন্য কল্যাণীর বাবা শম্ভুনাথের সঙ্গে বিবাহ ঠিক করলো। পণ যা চাবার স্বর্ণালঙ্কার সব কিছু ঠিক হয়ে গেল, দিবে।
যত চাওয়া। তো বিয়ে ঠিক হয়ে গেল। এখন সবাই রাজি, দুই পক্ষই যেহেতু রাজি, বিয়ে হয়ে যাবে। অনুপমের পরিবারের পক্ষ থেকে অনুপমের মামা কর্তা। তো বিয়েতে কতজন যাত্রী যাবে, কতজন বরযাত্রী যাবে। তো তুলনামূলকভাবে শম্ভুনাথ সেন তিনি পেশায় একজন ডাক্তার। শম্ভুনাথ সেন তিনিও বেশি কথা পছন্দ করেন না, তিনি কম কথাতেই সব কিছু শেষ করতে চান। তো শম্ভুনাথ বাবু সুন্দরভাবে আয়োজন করলো। মেয়ে একমাত্র কন্যা কল্যাণীর বিয়েতে যদি ভালো মতো আয়োজন না করতে পারে তাহলে কি হয়। শম্ভুনাথ বাবু তার যথাযথ সাধ্য চেষ্টা করলো সব কিছু আয়োজনের। তো শম্ভুনাথ সেন কল্যাণীর বাবা যতটুকু আশা করেছিল যে বরযাত্রী কি পরিমাণ যাবে, তার থেকে দ্বিগুণের বেশি বরযাত্রী নিয়ে অনুপমের মামা বিয়েতে যায়। তা বরযাত্রী এত বেশি যায়, যাওয়ার পরে দেখা যায় অনুপমের মামা যাওয়ার পরে দেখে যে শম্ভুনাথ সেন তাদেরকে ভালো করে সাদরে সম্ভাষণ জানায় না, ভালো করে গ্রহণ করল না। যখন তিনি একটু রাগান্বিত ভাব পোষণ করলেন যে আমরা বরপক্ষ, আমাদেরকে ভালো করে সম্মান করলো না, কি আয়োজন করলো, কি করলো, এটা কীভাবে রাগান্বিত ভাব। সেই অবস্থায় শম্ভুনাথ সেনের একজন বন্ধু, সে উকিল ছিল, সে সুন্দরভাবে অনুপমের মামাদেরকে গ্রহণ করলো। তখন অনুপমের মামার রাগ থেমে গেল, যেটা প্রকাশ হয়নি এখনো, সেই রাগটা প্রকাশ হলো না। সে মনে মনে ভাবলো না, ঠিক আছে, সুন্দরভাবে তাদেরকে গ্রহণ করা হলো। গ্রহণ করার পর তাদেরকে বসতে দেয়া হলো। যদিও অনুপমের মামার একটু পছন্দসই কমই হয়েছিল, যে তারা যেভাবে তাদের জন্য বসার জায়গা করেছিল তার কাছে একটু কমতি হয়ে গেছে। তারপরে যখন শম্ভুনাথ সেনের বন্ধু যখন তাদেরকে সুন্দরভাবে তাদেরকে গ্রহণ করলো, সে সব কিছু ভুলে গেল। তো এখন অনুপমের মামা আবার বলা যায় একটি ব্যক্তিত্বহীন ব্যক্তি তাকে বলা যায়। তার শুধু চাহিদা, তিনি একজন স্বার্থবাদী লোক হিসেবে এই গল্পের মধ্যে প্রমাণিত। অনুপমের মামা মনের মধ্যে বিশ্বাস কম। তিনি কি করছেন, যে মেয়ের বাবা যদি স্বর্ণ ডুপ্লিকেট দেয় অথবা স্বর্ণ যদি ওজনে কম দেয়, এই কারণে সে আগে থেকেই ছ্যাঁকড়া ঠিক করে রেখেছিল। সে ছ্যাঁকড়া নিয়ে বিয়ে বাড়িতে হাজির। তো বিয়ে পড়ানোর আগেই অনুপমের মামা শম্ভুনাথ সেনকে ডাকার পরে বলতেছে যে বিবাহ কাজ সম্পন্ন করার আগে আমাদের দেনা পাওনাটা আগে থেকে মিটিয়ে দেওয়াটাই ভালো নয় কি। তো শম্ভুনাথ সেন কিছু বুঝতে পারলো না, দেনা পাওনা মিটিয়ে দেওয়া, তো তার তো এখানে কোনো কিছু দেওয়ার বা কোনো কিছু করার মানে কোনো ছিল না, প্রতিজ্ঞা ছিল না। তো স্বর্ণ গহনা যা দেবার সে তো দিবেই। তারপরও বলল ঠিক আছে, সেটাই ভালো। তো অনুপমের মামা ছ্যাঁকড়াকে ডাকলো, শম্ভুনাথ সেনকে বলল যে স্বর্ণগুলো নিয়ে আসেন, পরীক্ষা করবে। শম্ভুনাথ সেন একটু হতবিম্ব হয়ে গেল যে স্বর্ণ পরীক্ষা করবে। শম্ভুনাথ সেন বলল যে এটা কি এখন না করলে নয়, যেহেতু কল্যাণীতে এগুলো পড়েছে, বিয়ের সাজ সেজেছে, যেহেতু তার স্বর্ণালঙ্কার সে তো পড়েছে, তো এটা কি গায়ে থেকে খুলে এনে কিভাবে এটাকে পরীক্ষা করা হয়, ওজন করা হয়, এটা কেমন দেখা যায়। অনুপমের মামা বলল না, সমস্যা নেই, খুলে আনেন। তো শম্ভুনাথ সেন একটু সত্যবাদী প্রকৃতির লোক, একটু কম কথা বলা লোক, সে হতবিম্বিত হয়ে গেল। অনুপমের মামার কথা তোয়াক্কা না করে সে অনুপমকে ডাকলো। যেহেতু অনুপম এম এ পাস একজন ছেলে, তার একটা ব্যক্তিত্ব থাকতে পারে, সে বুঝতে পারবে হয়তো অনুপমের মামা যেটা বুঝতেছে না, যে মেয়ের গলা থেকে স্বর্ণ খুলে এনে পরীক্ষা করবে, ওজন করবে, সেটা কেমন দেখায়। সেক্ষেত্রে সে অনুপমকে ডেকে আনে। অনুপমকে ডাকার পরে অনুপম আসার পর অনুপমের মামা বলে, অনুপম কি বলবে, আমি যা বলবো অনুপমও তাই মানবে, আমার কথাই সব কিছু, আমার সিদ্ধান্ত। অনুপমকে যখন জিজ্ঞাসা করে তুমি কি বলো, অনুপম বলে হ্যাঁ মামা যা বলবে সেটাই ভালো। তখন শম্ভুনাথ সেন একটু নিজেকে মানে খুব একটা মনে করলো, হতবিম্বিত হয়ে গেল যে কি এমন জামাই, যে জামাই এম এ পাস শিক্ষিত, সেও এই কথাটা বুঝতেছে না যে মেয়ের গলা থেকে স্বর্ণ খুলে এনে পরীক্ষা করবে ছ্যাঁকড়া দিয়ে। তো ঠিক আছে,
অনুপম চলে গেল। অনুপমের মামা শম্ভুনাথ সেন এবং শেখরাকে দিয়ে কল্যাণীর সমস্ত গহনা শেখরার কাছে এনে দিল। শেখরা সম্পূর্ণ পরীক্ষা করে দেখলো, ওজন করে দেখলো যে ওজনে যা দেওয়ার কথা ছিল তার থেকে আরও বেশি স্বর্ণ। শেখরা বলল ঠিক আছে। তারপরে কেমন কি স্বর্ণ, শেখরা তো দেখে অবাক যে এই স্বর্ণ আজকাল কোথাও পাওয়া যায় না, এটা বংশ পরম্পরায় শুধুমাত্র পাওয়া যায়, এটা অনেক পুরনো স্বর্ণ, এর মধ্যে খাত নেই বললেই চলে, খাঁটি স্বর্ণ। তখন অনুপমের মামা খুশিতে মশগুল মনে মনে যে আমরা জিতে গেছি, খুব ভালো। তখন শম্ভুনাথ সেন এতক্ষণ কিছু না বললেও পরে শেখরাকে বলল এই ইয়ারিংটা একটু পরীক্ষা করেন। অনুপমের মামা কল্যাণীকে দেখতে গিয়ে যে আশীর্বাদ স্বরূপ যে ইয়ারিং বা কানের দুল দিয়েছিল সেটা শেখরার হাতে তুলে দেওয়া হলো, যে শেখরা এখন এটাও একটু পরীক্ষা করে দেখুন। শেখরা যখন এই কল্যাণীর ইয়ারিং কানের দুলটা পরীক্ষা করে দেখলো, দেখার পরে দেখে যে এটার ভিতরে স্বর্ণ নাই বললেই চলে, অর্থাৎ এটা ইমিটেশনের মতো কোনো কিছু বস্তু। তখন শেখরা বলল এটার মধ্যে স্বর্ণ নেই বললেই চলে, এটা আসলে স্বর্ণ বলা যায় না। তখন তো অনুপমের মামা তখন এই কথাকে নিজেকে ছোট করবে না, সে সব সময় জয়ী হতে চায়। তখন বলল বিদেশি পণ্য তো এমন হতে পারে এটা কিনা। তারপরও সে স্বীকার করলো না যে এটা স্বর্ণ নয়। তো শম্ভুনাথ সেন তো সব কিছু বুঝতেই পারলো যে অনুপমের মামা আসলে ব্যক্তিত্বহীন একজন ব্যক্তি। তো ঠিক আছে, পরীক্ষা করা শেষ, সব কিছু বোঝাই পাইল। তখন অনুপমের মামা বলল তো এখন বিবাহ কাজ সম্পন্ন করা যাক। শম্ভুনাথ সেন বলল দেরি হয়ে গেছে, অনেক আগে বরযাত্রী এসেছে, তো এখন বিবাহ কাজটা সম্পন্ন করার আগে চলুন আমরা আগে খাওয়া দাওয়ার খাবারের আয়োজনটা আগে সেরে নেই। তো অনুপমের মামা বুঝতে পারলো না। শম্ভুনাথ সেনের কথা মতো ঠিক আছে, অতিথি আপ্যায়ন করা হইল, সুন্দরভাবে তাদেরকে খাবার পরিবেশন করা হইল, সবাই সুন্দরভাবে পেট পুরে খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে যখন সবাই প্রস্তুত, এখন অনুপমের মামা বলতেছে যে এখন কল্যাণীকে ডাকেন, এখন বিবাহের কাজটা সম্পন্ন করা যাক, দুইজনকে একত্রিত করে বিবাহের কাজটা সম্পন্ন করা যাক। তখন শম্ভুনাথ সেন বলল ছড়ি দুঃখিত, আমি তো আমার মেয়েকে আপনাদের বাড়িতে কন্যা হিসেবে পাঠাতে যাচ্ছি না। তখন অনুপমের মামা হতবিম্বিত হয়ে গেল, শম্ভুনাথ সেন কী বলতেছে। শম্ভুনাথ সেন তখন বলল যে না, যেখানে আমার মেয়ে বিয়ের আগেই যারা বিশ্বাস করে না যে মেয়েকে বাবা কখনো ডুপ্লিকেট স্বর্ণ দিতে পারে অথবা ওজনে কম দিতে পারে, যেই পরিবার এরকম অবিশ্বাস করে, সেই পরিবারে আমার মেয়েকে তো আমি দিতে পারি না। তখন অনুপমের মামা রাগান্বিত হলো, রাগারাগি করে এখন রাগটা আরও বেশি হয়ে গেছে। যদি খাবার পরিবেশনের আগে যদি এই কথাটা বলতো, সে চলে যেত, একটু রাগ কম থাকতো। সে তোর রাগ হইলে যে শম্ভুনাথ সেন এমন একজন মিশুক মনের মানুষ যে এইভাবে তাদেরকে ঠকাবে সে বুঝতে পারে নাই। সুন্দরভাবে তাদেরকে বিদায় জানানোর পর অনুপমের মামা রাগান্বিত হয়ে অনেক জিনিসপত্র ভাঙচুর করলো বরযাত্রীরা। তারপর সবাই চলে আসলো। আসার আগে অনুপমের মামা তাকে বলল দেখি কোন ঘরে কোন বনেদি বংশে মেয়েকে বিয়ে দেন, দেখবো দেখি। এই কথা বলে তাকে এরকম রাগারাগি করে অনুপমের মামা এবং বরযাত্রীরা সবাই ফিরে আসলো। তো এইভাবে দীর্ঘদিন গেল, অনুপমের আর বিবাহ কোথাও থেকে আসে না। কল্যাণীরও অনেক কয়েক জায়গা থেকে বিয়ে কথা হয়েছিল, কিন্তু কল্যাণী বিয়েতে রাজি না। হঠাৎ একদিন অনুপম তার মাকে নিয়ে ঘুরতে গিয়েছিল। তখন স্টেশনে একটা কণ্ঠ শুনতে পেল। কণ্ঠটা শুনে সেই কণ্ঠটা, সেই আওয়াজটা শোনার জন্য অধীর আগ্রহ হলো। কি সুন্দর কণ্ঠ! সেই স্টেশনে ট্রেনের মধ্যে উঠল। ওঠার পরে যখন ট্রেন থেকে নামলো, যে স্টেশনে নামার পরে আবারও সেই কণ্ঠটা শুনতে পাওয়ার পর সে মনে করলো সেই তো এই মেয়ে, যে মেয়েকে সে খুঁজতেছিল। তো অনুপম আবার স্টেশনে এখানে
দাঁড়াইছিল যে গাড়ির জন্য। ভালো প্রথম শ্রেণীর কোনো গাড়ি পাইতেছিল না, না পাওয়ার পর দ্বিতীয় শ্রেণীর গাড়ি দিয়ে যে যাবে এরকম গাড়িও সে পাচ্ছিল না। হঠাৎ করে কল্যাণী আসলো, আসার পরে বলল যে আপনারা যদি চান আমার গাড়িতে যেতে পারেন। তো সে হতবাক হয়ে গেল, সেই কণ্ঠটাই আবারও সে শুনতে পেল, যে কণ্ঠটা সে তখন খুঁজতেছিল। তো কথায় কথায় গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা। অনুপম আবার এই ফাঁকেই তার ক্যামেরাটা স্টেশনে রেখে এসেছিল। তো কথাবার্তা হয়ে গেল, তার পরিচয় জানলো যে তোমার নাম কি? অনুপমের মা। এত সুন্দর মেয়েকে দেখে, এত সুন্দর ব্যবহার দেখে তার পরিচয় জানতেছিল। যখন নামলো স্টেশনে, গাড়ি থেকে নামার পরে যখন তারা গন্তব্যে বাড়ির কাছাকাছি এসে পড়লো, তখন পরিচয় জানতে চাইল। তখন কল্যাণী বলল নাম কল্যাণী, তার বাবার নাম শম্ভুনাথ সেন। তখন বুঝতে পারলো যে এই মেয়েকে দিয়েই অনুপমের বিয়ের কথা হয়েছিল। তো এত সুন্দর মেয়েকে দেখে অনুপমের মা তো মশগুল হয়ে গেল, কি সুন্দর মেয়ে, এই মেয়েটা তার ছেলের বউ হওয়ার কথা ছিল। তো সেই বিয়েটা ভেঙে গেছে। তো অনুপম এর আগে কল্যাণীকে সরাসরি দেখে নাই। তো স্টেশনে এইভাবে দেখার পর অনুপমের মনটা হয়ে গেল যে এত সুন্দর একটা মেয়ে, এত ভালো একটা মেয়ে, যে কিনা তার স্ত্রী হওয়ার কথা ছিল, তার সঙ্গে তার বিয়ে হয়নি। তো অনুপম পরবর্তীতে আবারও কল্যাণীকে বিয়ে করার জন্য তাদের বাড়িতে যায়। যাওয়ার পরে কল্যাণীর বাবাকে হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে তাকে রাজি করায় যে কল্যাণীকে সে বিয়ে করবে। সম্পূর্ণ সেনও যেহেতু করে যখন ছেলেটা বলতেছে তার ভুল বুঝতে পারছে, সে যেহেতু এখন হয়তো বা সে ভালোই হবে, বিয়ে দিলে সমস্যা নেই। কিন্তু কল্যাণী তখন তাকে উত্তর দিল যে কল্যাণী আর বিয়ে করবে না। কেন করবে না? মাতৃ আজ্ঞা, অর্থাৎ এতদিনে যে সে দেশ মাতৃকার সেবায় ব্রত গ্রহণ করেছে, সে দেশের সেবা করবে, দেশের মানুষের সেবা করবে, সে আর কখনো বিয়ে করবে না। তো এখানে গল্পটা এই পর্যন্তই, পরিসমাপ্তি, গল্প সংক্ষেপে। তো আমরা এই চরিত্রগুলো, এরপরে যে চরিত্রগুলো আছে, চরিত্রগুলো সম্পর্কে আমরা যদি আর একটু বিস্তারিত দেখি। অনুপম, অপরিচিতা গল্পের নায়ক চরিত্র অনুপম, তার বয়স 27, সে মায়ের বাধ্যগত ছেলে। অনুপম নায়ক চরিত্র হলেও অনুপম এই গল্পে একটি পরাধীন চরিত্র হিসেবে ফুটে উঠেছে, কারণ অনুপমের জীবনে যে কোনো সিদ্ধান্ত তার মামার কাছ থেকে নিতে হয়। নিজের ব্যক্তিত্ব বলতে কোনো কিছুই নেই। অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করা যায়। মাকাল ফল যেমন উপরে অনেক সুন্দর দেখতে, তেমনি অনুপমও। বিয়ে বাড়িতে শম্ভুনাথ বাবু যখন অনুপমকে স্বর্ণ পরীক্ষা করার বিষয়ে জিজ্ঞাসা করে, অনুপম মামার কথা মতো চুপ থাকে। MA পাশ করা একটা ছেলে, নিজের ব্যক্তিত্ব বলে কিছু নেই তার মাঝে। তো এরকম একজন ছেলে। এরপরে আমরা যদি অনুপমের মামার চরিত্র সম্পর্কে জানি, অনুপমের বাবা বেঁচে নেই, তাই অনুপমের পরিবারে যে কোনো সিদ্ধান্ত নেই তার মামা। অনুপমের মামার বয়স 33, অর্থাৎ অনুপমের থেকে 6 বছরের বড়। অনুপমের চেয়ে মাত্র 6 বছরের বড়। অনুপমের মামা একজন ব্যক্তিত্বহীন মানুষ, তাই তো সে অনুপমের বিয়ের জন্য বনেদি বংশ মেয়ে এবং যে পরিবারে অধিক পণ দিতে পারবে তেমন মেয়ে খুঁজে। অবশেষে অনুপমের সাথে কল্যাণীর বিয়ে ঠিক হয়ে যায়। বিয়েতে শেখরাকে সাথে নিয়ে যায়, যাতে মেয়ের বাপ নকল স্বর্ণ এবং ওজনে কম দিতে না পারে। তাতে স্পষ্ট হয়ে অনুপমের মামার ব্যক্তিত্ব বলতে কিছু নেই। এরপরে আমরা যে চরিত্রটা পাই, অনুপমের বন্ধু হরিশ। হরিশ চরিত্রটা একদম সহজ সরল। সে কানপুরে চাকরি করে, হরিশ ছেলে হিসেবে সহজ সরল, কিন্তু সে একটু কথা বেশি বলে। হরিশ কানপুর হতে একদিন অনুপমের বাড়িতে আসে। অনুপম অফিস হতে এসে কক্ষে বিশ্রাম নিচ্ছে। এরকম অবস্থায় অর্থাৎ এই কল্যাণীর সম্পর্কে সে বলে, মেয়ে যদি চাও বন্ধু, একটা খাসা মেয়ে আছে। অর্থাৎ সে একজন সহজ সরল ছেলে হিসেবেই এখানে পরিচিত। এরপরে আমরা যে চরিত্র পাই, বিনু দাদা। বিনু দাদা হচ্ছে শৌখিন একজন মানুষ, কম কথা বলে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে সে পছন্দ করে না। যে অনেকের কাছে যেটা অসাধারণ, বিনুদার কাছে সেটা অতি সাধারণ। যেমন মেয়ে দেখার জন্য বাড়ির সবাই বিনুদাকে পাঠায়। বিনুদা মেয়ে দেখে বাড়ি আসলে সবাই যখন তাকে জিজ্ঞাসা করে, সে তখন উত্তর দেয় মন্দ নহে। আরেকটি চরিত্র কল্যাণী। কল্যাণী তো আমরা জানি যে এখানে একটি শ্রেষ্ঠ চরিত্র, অপরিচিতা গল্পের নায়িকা চরিত্র। সে বাবার মাথা হেঁট হয়ে এমন কাজ কল্যাণী করতে রাজি নয়। তাই তো অনুপমের সাথে বিয়ে ভেঙে গেলে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করে আর কখনো সংসার পাতেনি। এরপরে শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন একজন
শৌখিন মানুষ, সে কম কথা বলে, পেশায় ডাক্তার। তিনি 10 কথার 1 কথার মানুষ। যখন অনুপমের মামা শেকরা দিয়ে স্বর্ণ পরীক্ষা করে তখন প্রথমে অনুপমকে ডাকে, কিন্তু অর্থাৎ এখানে তার যে চরিত্র ফুটে উঠেছে, সে খুবই একজন আত্মমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি। তো আমরা পরিশেষে যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে অপরিচিতা গল্পের মধ্যে লেখক তৎকালীন সমাজের যে যৌতুক প্রথা, পণ প্রথা ব্যাপক আকার ধারণ করেছিল সেই দিকটাই এখানে তুলে ধরেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত আলোচনা এবং চরিত্র ব্যাখ্যা আজ এই পর্যন্তই। আরও ভালো ভালো ক্লাস পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।